আরজিকরের সেই সেমিনার রুমের ভাইরাল ছবি ঘিরে পরতে পরতে রহস্য। লাল জামা পরা ব্যক্তি এবং বেগুনি জামা পরা ব্যক্তি, তাদের পরিচয় ঠিক কি? কারণ লালবাজারের তরফে যে দাবি করা হচ্ছে যে এই লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, তবে পাল্টা আইএমএ রাজ্য শাখার তরফে দাবি করা হচ্ছে যে এই লাল জামা পরা ব্যক্তি এসএসকেএম এর পিজিটি অভিক দে। তবে অভিক দে নয়, লাল জামা পরা ব্যক্তি আনিসুর রহমান বলে পাল্টা দাবি করছে পুলিশ, এরকমই সূত্র মারফত খবর। তবে পুলিশের যে ছবি পুলিশের তরফে দেখানো হয়েছে সেমিনার রুমের ছবি, সেখানে বেগুনি জামা পরা ব্যক্তি নেই। তবে এই বেগুনি জামা পরা ব্যক্তি বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। সেমিনার রুমের ছবি দিয়ে এমনই সন্দেহ আইএমএ রাজ্য শাখার। তবে কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস তিনি বলছেন যে তিনি ঘটনার দিন হাসপাতালে থাকলেও ঘটনাস্থলে বিরূপাক্ষ বিশ্বাস তিনি ছিলেন না। এই নিয়ে আজকের 1 ঘন্টা আমরা আলোচনা করব। তবে ঠিক কোন কোন পয়েন্টে আজকে আলোচনা হবে রাখবো সেই বিষয়ে আপনাদের সামনে। ঘটনার দিন সেমিনার রুমে উপস্থিত ওরা কারা? লাল জামা পরা ব্যক্তি এবং বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য তৈরি হয়েছে। আরজিকরে মেডিকেলের সেমিনার রুমের ভাইরাল ছবি ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। হাইকোর্টের নির্দেশে শায়ন লাহিড়ীর মুক্তির পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, এই বিষয়ে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের মুক্তি আটকাতে কেন এত তৎপর রাজ্য? কেন রাজ্য সুপ্রিম কোর্টে গেল, এই প্রশ্ন উঠছে। অরিজিতের পর এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন শ্রেয়া ঘোষাল। পিছিয়ে দিলেন কলকাতার কনসার্ট। এবং আরজিকর মেডিকেলের সেই সেমিনার রুমে ওরা কারা, আরজিকর কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য তৈরি হয়েছে। এবং পুলিশের দেখানো যে ছবি লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। আমাদের যে ছবিগুলো সামনে এসেছে, আমি সেই ছবিগুলো প্রথমে দেখানোর চেষ্টা করব। যে পুলিশের দাবি, অর্থাৎ গতকাল পুলিশ যে ছবি দেখিয়েছিলেন, সেখানে পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে লাল জামা পরা যে ব্যক্তি তিনি অভিক দে। পুলিশ যে দাবি করছে লাল জামা পরা ব্যক্তি তিনি অভিক দে, তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। তবে এই লাল জামা পরা ব্যক্তি আইএমএ যা দাবি করছে, অর্থাৎ আইএমএ রাজ্য শাখা যা দাবি করছে যে এই লাল জামা পরা ব্যক্তি তিনি হলেন অভিক দে, তিনি হলেন এসএসকেএম এর চিকিৎসক এবং তিনি অভিক দে। পুলিশ দাবি করছে যে ইনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান। লাল জামা পরা ব্যক্তি আইএমএ রাজ্য শাখা দাবি করছে যে ইনি অভিক দে, এসএসকেএম এর চিকিৎসক। তবে প্রশ্ন হলো, যদি আইএমএ এর দাবি সঠিক হয় তাহলে কেন তিনি ক্রাইম সিনে তখন ছিলেন? গতকাল ডিসি সেন্ট্রাল যিনি ছবি দেখিয়েছিলেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে লাল জামা পরা ব্যক্তিকে দেখা যাচ্ছে, যেটা পুলিশ দাবি করেছিল যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান। গতকাল পুলিশ কি দাবি করেছিল রাখবো আপনাদের সামনে। স্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি1 ছিলেন, ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। পুলিশ যে লাল জামা পরা ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান বলে দাবি করছে, সেই লাল জামা পরা ব্যক্তিকে আইএমএ রাজ্য শাখা দাবি করছে যে তিনি এসএসকেএম এর পিজিটি অভিক দে। ঘটনাস্থলে সেই যে সেমিনার রুমে থাকা লাল জামা পরা ব্যক্তির তাহলে ঠিক পরিচয়টা কি, এই নিয়ে রহস্য তৈরি হয়েছে, এই নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবং যে প্রশ্ন সামনে আসছে, যদি আইএমএ রাজ্য শাখার দাবি সঠিক হয় তাহলে তিনি ক্রাইম সিনে কি করছিলেন, বহিরাগত হয়ে তিনি সেখানে কি করতে গিয়েছিলেন, কেন উপস্থিত ছিলেন? আইএমএ কি দাবি করছে রাখবো আপনাদের সামনে। দুটো ফুটেজ দেখা যাচ্ছে। একটা ফুটেজে দেখা যাচ্ছে যেটাকে দেখে আমরা অবভিয়াসলি দেখে মনে হচ্ছে, যাকে আমরা অলরেডি মিডিয়াতে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডক্টর অভিক দে, তিনি একজন সার্জারি রেসিডেন্ট। তিনি কি করে সেই মুহূর্তে আরজি করে পৌঁছলেন এবং কি করে তার কোন ক্ষমতার বলে তিনি সেই ক্রাইম সিনে পৌঁছলেন, সেটা নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। এবং আরেকটা ছবিতেও দেখা যাচ্ছে একটা সাইড ফেস করে লাল জামা পরে একই লোক দেখে যেটা মনে হচ্ছে। তো সেই ছবিটা দেখেও মনে হচ্ছে যে সেটাও সেই কুখ্যাত বলুন বা বিখ্যাত বলুন ডক্টর অভিক দে, যিনি কিনা কোন মানে পাওয়ারের বা কোন ক্ষমতার দৌলতে যে ওখানে সেই দিনকে ওই সময় পৌঁছেছিলেন, এবং তিনি যে জড়িত নন ক্রাইম সিন ট্যাম্পারিংয়ের জন্যে আইএমএ বেঙ্গল, সেটাও প্রশ্ন তুলছে। এখানে পুলিশ ছাড়া আর কারুর প্রবেশাধিকার মানে অবাধ হওয়ার কথা নয়।
সেখানে কি করে কলেজের এবং কলেজের বাইরের বহু লোক যারা নাকি তথাকথিত একটা বিশেষ স্বাস্থ্যগোষ্ঠীর বা স্বাস্থ্য লবির ক্ষমতার জোরে ওখানে পৌঁছে গেছিলেন, তারা কেন সেখানে ছিলেন এবং কি উদ্দেশ্য নিয়ে তারা সেখানে ছিলেন, যে যাতে কোনো রকম এভিডেন্স ট্যাম্পার করা যায় কিনা। পুলিশের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ওখানে একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছিলেন। তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে কি করে একটা মানুষ যে কিনা একটা অন্য কলেজে সার্জারি রেজিস্টারশিপ করছে বা রেসিডেন্সি করছে, সে কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে সেখানে থাকতে পারে এবং কোন পাওয়ারের অধিকারে থাকতে পারে, এই প্রশ্নই আইএমএ বেঙ্গল জানাচ্ছে। লাল জামা পরা ব্যক্তির পাশাপাশি বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় নিয়েও তৈরি হয়েছে রহস্য। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, একদিকে সন্দীপ সরকার রয়েছেন, অন্যদিকে নিউজ রুম থেকে রাজস্বী দত্তগুপ্ত রয়েছে। রাজস্বী, আমি তোমার কাছে আসছি। তার আগে সন্দীপ, এই যে ভাইরাল ছবি সামনে এসেছিল, ভিডিও সামনে এসেছিল, যেখানে বহিরাগতরা রয়েছে বলে বিভিন্ন রকম বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে আবারও নতুন করে বিতর্ক। আইএমএ রাজ্য শাখা যে দাবি করছে, প্রশ্ন হলো যে যদি সেটা সত্যি হয় তাহলে বহিরাগতরা সেখানে কি করছিলেন? দেখো, কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে সেমিনার রুমের দরজার ভেতরে বহু মানুষ ভিড় করে রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বহিরাগত অর্থাৎ তারা আরজিকরের কেউ নয়। ফলে তারা বহিরাগত বলে দাবি করেছিল, অভিযোগ জানিয়েছিল আন্দোলনকারীরা। এবং সেই ফুটেজের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে বিতর্ক তৈরি হলো। এবার বিতর্কের বিষয়বস্তু হচ্ছে ঠিক যে জায়গাতে ওই নির্যাতিতা নিহত তরুণীর দেহ পড়ে তরুণী চিকিৎসকের দেহ পড়ে রয়েছে, ঠিক সেই জায়গায় তার আশপাশে যারা রয়েছেন তাদের মধ্যে নির্দিষ্টভাবে দুজনকে নিয়ে, একজন লাল জামা পরে রয়েছেন, একজন বেগুনি জামা পরে রয়েছেন। লাল জামা যিনি পরে রয়েছেন তার সম্পর্কে আইএমএ তাদের সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছে, আইএমএ রাজ্য শাখা, যে ওই ব্যক্তি অভিক দে। এবং পুলিশের দাবি অন্য অভিক দের সেখানে থাকার প্রমাণ হিসেবে তারা পাশাপাশি আরেকটি ছবিকে সামনে এনেছে, যে ছবিতে দেখা যাচ্ছে যে ওই হাসপাতালে ওই দিন এক স্বাস্থ্যকর্তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন লাল জামা পরিহিত একজন, যিনি অভিক দে। এখন তিনি সেমিনার রুমের ভেতরে থাকা লাল জামা পরিহিত ব্যক্তি কিনা পুলিশ অবশ্যই এর ব্যাখ্যা দেবে। এর পাশাপাশি বেগুনি জামা পরিহিত আরেকজনের ছবি যে সামনে এসেছে তার সম্পর্কে আইএম এর সন্দেহ, যে আইএম এর রাজ্য শাখার সন্দেহ। সন্দীপ, এই যে বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় যেটা আইএম এর তরফ থেকে সন্দেহ করা হচ্ছে, আইএম এর রাজ্য শাখার তরফে যে সন্দেহ করা হচ্ছে যে তিনি বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছে। রাজস্বী, এই বেগুনি জামা পরা যে ব্যক্তি, তার ছবি পুলিশের তরফে যে ছবি দেওয়া হয়েছে সেখানে নেই, কিন্তু আইএমএ রাজ্য শাখার সন্দেহ এই বেগুনি জামা পরা ব্যক্তি তিনি হলেন বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। দেখো, পুলিশ গতকালই প্রেস কনফারেন্স করেছিল যখন এই ভাইরাল ছবি প্রকাশ্যে আসে এবং তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। আবারও সেই একই বিতর্ক, যে বিতর্ক বারবার ঘুরে ফিরে এসেছে, যে অকুস্থল বা ঘটনাস্থল, প্লেস অফ অকারেন্স, সেই সেমিনার হলে বহু মানুষের আনাগোনা। যেটা সন্দীপ বলছিল যে ভাইরাল ভিডিও প্রথমে সামনে এসেছিল, যেখানে দেখা যায় প্রচুর মানুষজন ঢোকা বেরোনো করছেন, ওইখানে রয়েছেন। তারপরেও কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে সেমিনার হলের দৈর্ঘ্য প্রস্থ বর্ণনা করে তারা ব্যাখ্যা দেন যে 40 ফুট কর্ডন ছিল, 11 ফুটের মধ্যে আনাগোনা ছিল কিছু মানুষের, এবং তারা সেখানেও দাবি করেছিলেন যে সেখানে অপ্রয়োজনীয় কেউ প্রবেশ করতে পারেনি। এরপরে এই ভাইরাল ছবি, যেখানে লাল জামা এবং বেগুনি জামা দুই ব্যক্তির কথা বলা হচ্ছে, তারপরে এই ছবি নিয়ে যখন বিতর্ক বাঁধে, এরা কারা, এদের পরিচয় কি, তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন গতকাল বিকেলে প্রেস কনফারেন্স করে কলকাতা পুলিশ জানায় যে লাল জামা পরিহিত ব্যক্তি তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এবং আজকে যখন আইএমএর তরফে পোস্ট করে দাবি করা হয় যে ওই লাল জামা ব্যক্তি তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, তিনি একজন এসএসকেএমে কর্মরত পিজিটি, তিনি অভিক দে, এবং তিনি সেদিন যে আরজি করে উপস্থিত ছিলেন সেটাও কিন্তু প্রমাণিত, কারণ তারও ফুটেজ রয়েছে। এখন দেখার বিষয় যে কলকাতা পুলিশ এটার কিভাবে ব্যাখ্যা দেয় এবং তার পরিচয় সত্যি কি। যা পুলিশ বলছে, আনিসুর রহমান ডিটেকটিভ ডিপার্টমেন্টে কর্মরত ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এবং আইএমএ তার উল্টো পাল্টা দাবি করছে। এই কার দাবি ঠিক, এটা কলকাতা পুলিশের পরে কি ব্যাখ্যা দেয় সেটার দিকে আমাদের নজর যেমন থাকবে। আরও একটা বিষয় যেটা আইএমএর তরফ থেকে আরও এক ধাপ এগিয়ে, যেটা বলা হয়েছে গতকাল যে ছবি দুটো দেখানো হয়েছে কলকাতা পুলিশের তরফে, তার মধ্যে একটি ছবি পুরোপুরি দেখানো হয়নি,
সেই ছবিটি ক্রপ করে দেখানো হয়েছে এমনটাই বলা হচ্ছে, এবং সেই না দেখানো পার্ট, না দেখানো যে ছবির জায়গাটা, একেবারেই রাজস্বী, যে পুলিশের তরফ থেকে এরপর কি দাবি করা হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তের যে বড় খবর সামনে আসছে, রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ পান্ত। সেচ দপ্তরের অতিরিক্ত সচিব ছিলেন মনোজ পান্ত এবং রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ পান্ত। 1991 ব্যাচের আইএএস অফিসার মনোজ পান্ত। আজই ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ শেষ হলো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আরো বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরবে। ময়ূক, দেখো, ভগবতী প্রসাদ গোপালিকা এই আইএএস অফিসারের 31 অগস্ট অর্থাৎ আজকে রিটায়ারমেন্ট ছিল, আজকে ওনার শেষ দিন। এবং কিছুক্ষণ আগেই নবান্নের তরফ থেকে যে নোটিফিকেশন বের হলো এবং তাতে আমরা দেখতে পেলাম 1991 সালের আইএএস অফিসার মনোজ পান্ত, যিনি বর্তমানে সেচ দপ্তরের অতিরিক্ত সচিব পদে রয়েছেন, তাকে কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব করা হলো। অর্থাৎ ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ পান্ত, যিনি সেচ দপ্তরের দায়িত্বে ছিলেন। ধন্যবাদ ময়ূক। এ বিষয়ে আলোচনায় আসবো। আমি প্রথমেই সলিলদার কাছে যাব। সলিলদা, যা দেখানো হচ্ছে অর্থাৎ পুলিশের তরফ থেকে যা বলা হচ্ছে এবং আইএমএ রাজ্য শাখার তরফ থেকে যা বলা হচ্ছে, প্রশ্ন থাকছে একটা, যে এই যদি বহিরাগত হয়, যে আইএমএ রাজ্য শাখার তরফ থেকে যেরকম বলা হচ্ছে, তাহলে ঘটনাস্থলে অর্থাৎ একদম ক্রাইম সিনে তারা কি করছিলেন? এবার আরো একটা প্রশ্ন, পুলিশ কি তাহলে সেক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট করবে? দেখো, পুলিশকে এখন অবস্থান স্পষ্ট করুক আর না করুক তাতে কিছু আসে যায় না। এখন ইনভেস্টিগেশনটা এখন করছে সিবিআই করছে, এক। এবার তুমি যে প্র্যাগমেটিক্যালি দেখতে হবে। এবার 2 নম্বর হচ্ছে যে যাদের যাদের নাম আছে, আজকে এই রোবাস্ট ডিজিটাল অ্যাপ্লিকেশনের সময় এটা কিন্তু কল ডাম্পিং করে বা যেরমভাবেই হোক কিন্তু জানা যাবে কে অ্যাকচুয়ালি অভিজ্ঞ রয়েছে, না আনিসুর রহমান রয়েছে, না কে রয়েছে, এবং তার সঙ্গে তার ইনভেস্টিগেশনে কতটা যোগাযোগ আছে সেটা। কিন্তু কে তাদের প্রবেশের অনুমতিটা দিল, অনুমতিটা দিয়েছে কিন্তু তোমার ওই ইনস্টিটিউশনের অথরিটি, এবং তাদের পরিচয় দিয়ে, এবং সে অথরিটি হচ্ছে সন্দীপ ঘোষ। তা সন্দীপ ঘোষও ওখানে ছিলেন। সন্দীপ ঘোষ জানেন, সন্দীপ ঘোষকে ইনভেস্টিগেশনের আওতায় অলরেডি আছে। তার কাছ থেকে জিজ্ঞেস করে যে কারা কারা ছিল, এক করে লোকদের আইডেন্টিফাই করাতে হবে, প্রত্যেক কটা লোককে ইন্টারোগেশনের আওতাতে আনতে হবে। এবং আমার মনে হয় যদি কোনো কিছু ক্র্যাক করতে পারে, তাহলে সিবিআই এখন প্রেজেন্টলি ইনভেস্টিগেট করছে। সিবিআইকেই বার করতে হবে যে এরা কারা ছিল। যদি কেউ নাম ভারিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কোনো ইনটেন্ট রয়েছে, তাহলে তার বক্তব্য তাকেই পেশ করতে হবে, এবং বাকি সমস্ত কিছু ব্যবস্থা সেটাই হবে। পুলিশ জানলো কী করে? পুলিশ তো আর চেনে না কে ফরেনসিক মেডিসিনের, কে তোমার ট্রেনি, পিজি ট্রেনি। সলিলদা, একটা জিনিস কি মনে হয় না আপনার, যে লালবাজারের উচিত অবস্থান স্পষ্ট করা? হ্যাঁ, লালবাজার, আমি সেটাই বলছি যে তার মানে কি, তার মানে লালবাজারকে বা পুলিশ যারা ছিল তাদের এদের পরিচিতি করিয়েছে কিন্তু হসপিটাল অথরিটি, যে ইনি হচ্ছেন এই, ইনি হচ্ছেন এই, ইনি হচ্ছেন, তার সুবাদে পুলিশ বলছে। সুতরাং এখন মেইন ফোকাসটা করতে হবে ইনভেস্টিগেশনকে ফর ডিটেকশন অফ দিস কেস। এবং 5 তারিখের দিকে কিন্তু সারা রাজ্যবাসী, সারা দেশবাসী তাকিয়ে আছে যে সুপ্রিম কোর্টে কী রিপোর্ট দিচ্ছে, সিবিআই কী রিপোর্ট দিচ্ছে। আর এই যে 140 ঘন্টা ধরে ইন্টারোগেশন করলো, তার আউটপুটটা কী, তার রেজাল্টটা কী। মানুষ দেখতে চায় পজিটিভ রেজাল্ট, মানুষ দেখতে চায় আর কেউ এর মধ্যে ছিল কিনা, মানুষ দেখতে চায় যে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল কিনা, মানুষ দেখতে চায় 14-15 তারিখের হামলাকারীরা যথার্থভাবে অ্যারেস্ট হয়েছে কিনা। একদম, আমি এখান থেকে বৈষ্ণবদের কাছে যাবো। বৈষ্ণবদা, একদম ঘটনার দিন থেকে পরতে রহস্য তৈরি হয়েছে। নির্যাতিতার মা বাবার কাছে 3 বার 3 রকম ফোন গেল, তারপরে কেন তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হলো সেই নিয়ে একটা রহস্য তৈরি হলো, তারপরে এখন এই যে ছবি ঘিরে রহস্য তৈরি হলো, পর রহস্য যারা তৈরি করার তারা তৈরি করবে। আপনি বলুন তো, যে আমরা বলছি না, একদম যা সামনে আসছে তথ্য তুলে ধরে বলা হচ্ছে। বলছি যে তদন্তটা করছে, লাস্ট 18 দিন হয়ে গেল সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। রাজ্য পুলিশ তো একজনকে অ্যারেস্ট করেছিল, কলকাতা পুলিশ। তারপরে এই কেসের কি ফার্দার ডেভেলপমেন্ট হলো সেটা কি এখনো পর্যন্ত মানুষ জানতে পেরেছে বা কোনো জায়গায় আমরা জানতে পেরেছি? ইনভেস্টিগেশন করবে কেন্দ্রীয় সরকারের সংস্থা সিবিআই,
আর আপনি উত্তর চাইবেন রাজ্য সরকারের কাছে, এটা তো হতে পারে তার না। আগে তো পুলিশ ছিল, তার আগে তো পুলিশ ছিল, এবং এবার যে আমায় যে বলতে যে দিন। তথ্যের একদম আপনি বলবেন যে তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে যে গতকালই তো পুলিশ যে ছবিটা তুলে ধরেছিল, এবং তারপর আইএমএ রাজ্য সরকার তরফ থেকে যেরকম দাবি করা হচ্ছে, একের পর এক প্রথম থেকে আপনি একটু দেখুন, নির্যাতিতার মা বাবাকে 3 বার ফোন, 3 রকম ফোন, একের পর এক আপনি রহস্য। তো এই কথাটা এই নিয়ে সেকেন্ড টাইম বললেন, আমি আপনাকে হ্যাঁ, কারণ বলছি সেকেন্ড টাইম বলার একটাই কারণ, বৈষ্ণবতে প্রশ্নগুলো উঠছে একের আচ্ছা, পর হ্যাঁ, এক। আপনারা চাইছেন, আমি বলছি তো যে আমি বলুন না যে লাল জামা না বেগুনি জামা ভদ্রলোককে ক্যালকাটা পুলিশের একজন ডিসি লেভেলের অফিসার বলছেন তাকে, তা আপনি তার বক্তব্যটাকে একেবারে ফেলে দিয়ে একটা আইএমএফ এর বক্তব্যটাকে নিয়ে আলোচনা না, করছেন আমরা বা দুটো সত্যমিথ্যে ভার্সনের রাখছি, একদম পুলিশের তরফে কি বলা হয়েছে না, গতকাল একটা সেই তো তাদের বক্তব্য, তদন্তের- আইএমএর তরফে কি বলা হচ্ছে আপনি সেটাও আমাকে রেখেছি। বলুন তো, এই জামার রং দেখে তদন্তের কি এসে যায়? মানে বিরূপাক্ষ বিশ্বাস আপনি- যাকে বলা হচ্ছে বেগুনি জামা পরে তিনি ছিলেন, যেটা আইএমএর তরফে দাবি করেছে, তার ভার্সন আমরা রাখবো। না, আমি- মানে আইএমএ সন্দেহ করছে। আরে তদন্তের, আপনি তো তদন্তটাকে নিয়ে আলোচনা করছেন, ইনভেস্টিগেশনের প্রোগ্রেসটা আপনি বলুন না। রাজ্য সরকার তো ইনভেস্টিগেশন করে একজনকে অ্যারেস্ট করেছিল, সিবিআই এতদিন হয়ে গেল 18 দিন, তাতে কি কজনকে অ্যারেস্ট করলো, কাকে অ্যাপ্রিহেন্ড করলো, কি ইনভেস্টিগেশন করলো, এটা আপনি এক্সপোজ করতে পেরেছেন? সেটা তো পাচ্ছেন না, শুধু জল ঘোলা করে আর কিন্তু পলিটিক্সে সেখানে তো ব্যবহার সুপ্রিম করা, কোর্টে এটা কি চলতে সিবিআই পারে? তরফে দাবি করা হচ্ছে প্রচুর তথ্য প্রমাণ লোপাট কি তথ্য হচ্ছে। প্রমাণ এক্সপোজ হোক? আমরা তো একের পর বলছি এক সেই দোষীর ফাঁসি হোক, রহস্যগুলোই তো ঘনীভূত আমরা তো হচ্ছে। অপরাধীদের ফাঁসি চাইছি, বারবার এই কথা বলা হচ্ছে। কেন রাজনীতি করার জন্য জলটাকে ঘোলা করে খানা হচ্ছে, এইটাই আমার বারবার কথা। এটা আমরা কি চাইবো? রাজ্য সরকার কোনোদিন চাইতে পারে যে তার যে সরকারের আমলে আপনাকে এখন যদি উন্নাও, হাতরাস বলি, প্রয়াগরাজ বলি, গুজরাট একেবারে বলি, দোষীর আপনার মানে অসুবিধা সঠিক হবে। শাস্তি হোক, উপযুক্ত শাস্তি হোক, সেই দাবি আমাদেরও থাকছে, কিন্তু একের পর এক রহস্য প্রশ্নগুলো তো সামনে আসছে। আরজি করের সেই সেমিনার রুমের ভাইরাল ভিডিও যখন সামনে এসেছিল, তখন প্রশ্ন উঠেছিল বহিরাগতদের ভিড় কেন সেখানে? যদি বহিরাগতদের ভিড় হওয়াতে সুরক্ষিত আছে তো ধর্ষণ খুনের প্রমাণ? 40 ফুট কর্ডনের বাইরেই ভিড় ছিল বলে পুলিশের দাবি, কিন্তু নির্যাতিতার পরিবার সেই দাবি একেবারে খারিজ করে দিয়েছে, এবং একের পর এক সেই প্রশ্ন সামনে আসছে। আমি সর্বরীতির কাছে যাব। সর্বরীতি, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে ডিসি সেন্ট্রাল বলেছিলেন 51 ফিটের একটা হল, তাতে নাকি 40 ফিট কর্ডন, বাকি 11 ফিটে মেলা লেগেছিল। কেমন সেই মেলাতে আপনি আমি বলছি তারা বহিরাগত, সন্দীপ ঘোষের তারা মোটেও বহিরাগত ছিলেন না, সন্দীপ ঘোষের আপনজন। এবং আমি আপনাকে বলছি যে এই যে ঘটনাটা ঘটার, আপনি যদি আরজি করের যারা ইয়ে আছেন, আন্ডার গ্র্যাজুয়েট বলুন, যারা ইন্টার্ন বলুন, তাদের সঙ্গে কথা নিশ্চয়ই হচ্ছে, জানতে পারবেন। আরজি করে একটা কথা আছে, ফ্যান্টাস্টিক 4, অর্থাৎ কিনা সুশান্ত রায়, সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, অভিক দে, এই 4 জনের যে ভয়ঙ্কর প্রশাসনিক সন্ত্রাস, এটা কিন্তু এই খুনটা একটা খুন, এটা একটার বিষয় নয়। কিন্তু আমি আপনাকে 2001 থেকে 2024-এর ডাটা দিতে পারি, যে 2001 ডক্টর সৌমিত্র বিশ্বাস, 2003 ডক্টর অভিজিৎ দত্ত, 2016 ডক্টর গৌতম পাল, 2020 পৌলমী সাহা, 2023 শুভ্রজিৎ দাস, 2023 ডক্টর সায়ন মণ্ডল, এবং 2024 আমাদের নির্ভয়া, আমাদের অভয়া, আমাদের তিলোত্তমা। এটা কিন্তু আরজি করের উপরে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রশাসনিক সন্ত্রাস যেটা চলে আসছে। 2001 থেকে উনি হিসাব দিয়েছেন, 2001 থেকে 2011 পর্যন্ত তো নিশ্চয়ই লেফট ফ্রন্ট ছিলেন। না, নিশ্চয়ই। আর আমি একটা আপনাকে কথা বলছি, আমি আবার 2016 থেকে 24 দিয়েছি। আচ্ছা, আলোচনাটা যেটা আপনি বিষয়টা বলছেন, আমরা কোনো কল্পনা, তারপরে আশঙ্কা, ধন্দ, এইটার উপরে কিন্তু আলোচনা হতে পারে না। আলোচনাটাকে কংক্রিট জায়গায় বলতে হবে যে সিবিআই ইনভেস্টিগেশনের দায়িত্ব পেয়েছে, আজকে 18 দিন 19 দিন অতিক্রান্ত হয়ে গেছে, সিবিআই কে এক্সপোজ করতে হবে যে তারা তা ব্যর্থ কি। আমরা তো বলছি সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পায়নি, সিবিআই এই না, সিবিআই কি, আমি সিবিআই কি ব্যক্ত করবে সেটা কোর্টে দেবে, বন্ধ খামে। কেমন? 1 2 হচ্ছে ডাক্তারবাবু এখানে আছেন একজন, আমি ডাক্তারবাবুদের কথা অনুযায়ী দায়িত্ব নিয়ে বললাম এই কথাটা, যে ডিএনএ টেস্টের রিপোর্ট 6 উইকস to 8 উইকস টাইম লাগে, এটা আপনারা যাচাই করে নেবেন।